নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। ব্রাত্যবাবুর একটা নিজস্ব আলাদা জগৎ আছে, নিজস্ব পরিচিতি আছে। তিনি অধ্যাপক ছিলেন, অবসর নিয়েছেন, আগাম অবসর। তার পিতাও অধ্যাপক ছিলেন, মধ্যবিত্ত বাড়ির ছেলে, প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। লেখক, নাট্য সমালোচক, নাট্যকার হিসাবে তার যথেষ্ট সুনাম আছে। আমি ব্রাত্যবাবুকে অনুরোধ করব, দয়া করে আপনি শিক্ষামন্ত্রীর পদ থেকে বিবেকের কারণে ইস্তফা দিন। কারণ আপনি অনেক জায়গায় বলেছেন যে কাদা আপনি ঘাঁটছেন, তার দায়িত্ব কিন্তু আপনার নয়। অন্যের পাপের ভাগীদার হয়ে এত ছেলে মেয়ে এবং তাদের পরিবারের অভিশাপ কেন করছেন? আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন, দিদি এনাফ ইজ এনাফ, আমি আর এই চাপ নিতে পারছি না। দেখবেন দিদি আপনাকে রিহ্যাবিলিটেট করে দেবে। ছেড়ে দিন শিক্ষা মন্ত্রক। যদি আপনার বিবেক বলে সামান্য কিছু এখনো অবশিষ্ট থাকে, তাহলে দয়া করে ব্রাত্যবাবু পদত্যাগ করুন। দেখুন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে অসৎ ব্যক্তি, এটা কেউ বলছেন না, কিন্তু তিনি তার পূর্বসূরীদের করা পাপের দায়ভার নিচ্ছেন কেন? আমি জানি না এসএসসি চেয়ারম্যান হিসাবে আপনি কি সুযোগ সুবিধা পান, আপনার সরকারি গাড়িতে নীলবাতি জ্বলে কিনা, নিরাপত্তা রক্ষী পান কিনা আমি জানি না, সম্ভবত পান। এই প্রলোভনটুকু এড়াতে পারছেন না। বাড়ির লোকজন আপনাকে বলে না যে কি করছো ওখানে গিয়ে? তোমারই কলিগরা আজ এই গরমে, পিচকলা গরমে অসহ্য কষ্ট সহ্য করে সামান্যতম পরিকাঠামোটুকু নেই এসএসসির সামনে, সেখানে বসে আছে, অবস্থান করছে। ছেড়ে দিন না। দেখবো আপনাদের বিবেক বলে কিছু আছে কিনা, নাকি আপনারাও কৃতদাস হয়ে গেছেন। কৃতদাস যে হয়েছেন তো বোঝাই যায়, যখন যেভাবে এসএসসি কে, সরকারকে আপনারা ডিফেন্ড করেন, আদালতে গিয়ে এক এক রকম দাবি করেন, তার থেকে এটাই বোঝা যায় যে পদের মোহ মারাত্মক। সেই পদ ছাড়তে কিছুতেই রাজি নন। শত অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা সব সহ্য করে নেবেন, কিন্তু নীলবাতির গাড়ি, নিরাপত্তা রক্ষী, স্যার স্যার শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন, যখন রাত ভোর অবস্থান করছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা, তাদের যন্ত্রণাকে অনুভব করার মতো বোধটুকু হারিয়ে ফেলেছেন। ধিক। আমি প্রথম থেকে বলেছিলাম যে এসএসসি নামক প্রতিষ্ঠানটির কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ওটা ঠগের বাড়ির ভোজ। 17 রকম দুর্নীতি হয়েছে এই শিক্ষক অশিক্ষক নিয়োগে, এবং দুর্নীতির সব খবর থাকা সত্ত্বেও এসএসসি সেটাকে এড়িয়ে গেছে, ধামাচাপা দিয়েছে, আদালতে গিয়ে মিথ্যা দাবি করেছে। তার পরিণতি হচ্ছে আজকের এই অবস্থা। সারা ভারতবর্ষ দেখছে। যাদের পড়াবার কথা ক্লাসে গিয়ে, তারা এই গরমকে উপেক্ষা করে রাস্তায় বসে আছেন রাতভর। লজ্জা শরম বলে কিচ্ছু নেই এই সরকারে। আপনাকে কে বলেছিল যে 21 তারিখে আপনারা যোগ্য অযোগ্যদের তালিকা বার করবেন, এটা ঘোষণা করতে, চাল থেকে কাপড় আলাদা করবেন? কে বলেছিল? বললেন কেন? এখন মাঝরাতে গিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবো, যারা চাকরি করবেন তাদের বেতন যেন পান সেটা সুনিশ্চিত করা হবে। তালিকা নিয়ে তো কিছু বলছেন না।
কেন বলছেন না? যারা আপনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল যোগ্য চাকরিয়ালদের প্রতিনিধিরা, তাদের বলেছেন যে নবম দশমের তৃতীয় তালিকা পর্যন্ত মানে কাউন্সেলিং এর, আর একাদশ দ্বাদশের দ্বিতীয় কাউন্সেলিং পর্যন্ত তালিকা প্রকাশ করবে। নবম দশমে 13টা কাউন্সেলিং হয়েছে, আর একাদশ দ্বাদশে হয়েছে 7টা। বলছেন যে প্যানেল শেষ হয়ে গেলে সেই প্যানেলের কোনো ভ্যালিডিটি থাকে না। তা যখন কাউন্সেলিং হয়েছে, যখন নিয়োগ হয়েছে, তখন কি এই কথাটা বলা হয়েছে যে প্যানেল শেষ হয়ে গেছে আর নিয়োগ হবে না? তখন তো সবকিছুকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিয়োগ চালিয়ে গেছেন, কাউন্সেলিং হয়েছে দফায় দফায়। এখন গর্তে পড়ে মিউ মিউ করে বলছেন যে প্যানেল শেষ হয়ে গেলে সেই তালিকার কোনো ভ্যালিডিটি থাকে না, সুপ্রিম কোর্টের রায় মেনে চলবো। এতই যদি আদালতের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, যখন অভিজিৎ বাবু অযোগ্যদের একটা সংখ্যা বলেছিলেন যে এরা অযোগ্য, তখন সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলেন কেন? জল তো এত দূর গড়াতো না। প্রথমেই যদি সরকার অযোগ্যদের বার করে দিত, তাদের চাকরিটা নট করে দিত, তাহলে যোগ্যরা থাকতেন। যে শূন্য পদ হতো তাহলে মেধা তালিকা থেকে নিয়োগ করা হতো। আপনারা কিন্তু সেটা করেননি। এখন গর্তে পড়ে আর্তনাদ করছেন। এই এসএসসি যদি আবার নিয়োগ পরীক্ষা নেয়, দেখবেন সেখানেও দুর্নীতি করবে। দুর্নীতি এদের রন্ধ্রে রন্ধ্রে, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত এরা দুর্নীতিতে নিমজ্জিত। এই ইকোসিস্টেমটা পশ্চিমবঙ্গে ভবিষ্যতে যে যে সরকারি নিয়োগ হবে, আমার ধারণা মানুষের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে আদালতের প্রত্যক্ষ নজরদারিতে সরকারি নিয়োগ হোক। শুধু স্কুল কলেজ নয়, পুরসভা থেকে শুরু করে সমস্ত ধরনের নিয়োগ আদালতের নজরদারিতে হোক। আদালতের নজরদারিতে নিয়োগ না হলে কোনো নিয়োগ কিন্তু আগামী দিনে সুষ্ঠুভাবে সম্পাদন হবে না। সরকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে, পরীক্ষা নেবে, ইন্টারভিউ হবে, অনেকে আদালতে চলে যাবেন অস্বচ্ছতার অভিযোগ তুলে, শুনানি হবে, স্থগিতাদেশ হবে, নিয়োগ যাবে বিষবাও জলে। অবশ্য বেশি নিয়োগ করলে সরকারকে তো বেতন দিতে হবে, সরকারের সুরাহা তো হবে। বলবে তো আমরা তো করতে চেয়েছি। ওই বিকাশ বাবুর মতো আইনজীবীরা আবার গিয়ে আদালতের দরজায় কড়া নেড়ে নিয়োগ প্রক্রিয়া আটকে দিচ্ছেন। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, এসব বলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। একমাত্র সলিউশন পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে আদালতের নজরদারিতে বা আদালতের নির্দেশে নিয়োগ হোক। আদালত প্রত্যক্ষ নজরদারি করুক। এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গে সরকারি নিয়োগ সম্পর্কে মানুষের যে বিশ্বাসহীনতা জন্মেছে সেটাকে দূর করার একমাত্র উপায় হচ্ছে এটাই। আবার এসএসসি বিজ্ঞাপন দিয়ে আবার নিয়োগ করবে, কয়েক লক্ষ অ্যাসপিরেন্ট পরীক্ষায় অ্যাপিয়ার হবে, দেখবেন আবার সমস্যা হবে, আবার মামলা মাকদ্দমা হবে, নারা কবার বেলতলায় যায়। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী মানে যারা অ্যাসপিরেন্ট সরকারি চাকরি করবেন, তাদের এই বিষয়টা ভেবে দেখা উচিত। তারা প্রস্তুতি নিলেন, ভালো পরীক্ষা দিলেন, তারা কনফিডেন্ট রইলেন চাকরিটা পাবেন, দেখলেন পেলেন না, মামলা হয়ে গেল, তালিকা বেরোলো না, ব্যাস বছরের পর বছর মামলা চলতে থাকলো, আপনার বয়স বেরিয়ে যাবে, চাকরি পাবেন না, রাজনৈতিক চাপানুতর হবে, আপনাদের ভবিষ্যৎ বিশাল প্রশ্নের মুখে পড়বে। কে বলেছিল আপনাদের যে তালিকা প্রকাশ করতে হবে? 21 তারিখ শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যানের উপস্থিতিতে তো এটা হয়েছিল। আপনারা জানতেন না যে তালিকা আপনারা প্রকাশ করতে পারবেন না? এত জল সেখানে কি করে তালিকা প্রকাশ করবেন? এই সৎসাহসটুকু নেই স্বীকার করার।
ক্ষমা চাইতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষের কাছে? আরে মাননীয়া তো ক্ষমা চান না। মাননীয়া যদি সরকার কিছু ভালো করে তার কৃতিত্বটুকু নেবেন, আর সরকার খারাপ কাজ করলে এর দোষ, ওর দোষ, বিরোধীদের ষড়যন্ত্র, আইনজীবীদের ষড়যন্ত্র, এইসব বলেন। কিন্তু এই রাজ্যে একটা গাছের পাতা হেলে না 14 তলার অঙ্গুলি হেলন ছাড়া, এটা বাস্তব। 14 তলার 13 তলার বিবেক না থাকতে পারে, কিন্তু সব সরকারি আধিকারিকের বিবেক বলে আর কিছু অবশিষ্ট রইল না। এসএসসি চেয়ারম্যান কোন যুক্তিতে এখনো পদ আঁকড়ে থাকেন? শিক্ষামন্ত্রী এখনো কিভাবে তিনি পদে থাকেন? সার্বিক শিক্ষা ব্যবস্থা তার পূর্বসূরি ধ্বংস করে দিয়েছে। এরপর তো আসছে প্রাথমিক, সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক, অশিক্ষক, কর্মচারীদের যে যন্ত্রণার মুখে পড়তে হয়েছে, প্রাথমিক শিক্ষকদের হবে না তার কোনো গ্যারান্টি নেই। একই পুনরাবৃত্তি হতে পারে, পুরো প্যানেল বাতিল। সেই সম্ভাবনা অভিজ্ঞ মহল উড়িয়ে দিচ্ছে না। সেখানেও বুড়ি 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 দুর্নীতি হয়েছে। তাহলে এই জট কাটবে কি করে? দেখুন, যারা ওখানে বসে অবস্থান করছেন তাদের যন্ত্রণা আমি বুঝি, কিন্তু দেখুন পুলিশ ওখানে কাজ করছে, ব্যারিকেড করে আছে, এসএসসির অন্যান্য কর্মচারীরাও আছে। আপনারা অবস্থান করুন, আন্দোলন করুন, মহাসমাবেশের ডাক দিন, কিন্তু জল খাবার যদি এসএসসির অফিসে যেতে চায় সেটাকে বাধা দেওয়াটা ঠিক হবে না। আপনারা কিন্তু বিপদে পড়বেন। পুলিশ বলবে আমাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, এটা বেআইনি কাজ হচ্ছে, অবাধ চলাচলের ক্ষেত্রে আপনারা বাধা দিচ্ছেন। আপনারা কিন্তু বিপদে পড়বেন। অবস্থান করুন, লাগাতার অবস্থান করুন, কিন্তু জল খাবার যারা আছেন এসএসসি ভবনের ভিতরে তারা যেন সেটা পান, সেটা নিশ্চিত করুন। আপনাদের আবেগ বুঝি, আপনাদের যন্ত্রণা বুঝি। আপনারা অকুল পাথারে পড়েছেন, খড়কুটোর মতো কিছু আঁকড়ে থাকবেন সেটাও পাচ্ছেন না, আর লাগাতার মিথ্যাচার করছে আপনাদের সঙ্গে। কারা করছে আপনারা জানেন। আপনাদের ক্ষোভ যন্ত্রণাকে অনুভব করেই বলছি, পুলিশ তার দায়িত্ব পালন করুক। এসএসসির ভবনের ভিতরে যারা আছেন তারা যেন জল খাবারটুকু পান। আপনারা অবস্থান করুন, কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে করুন। এই ঘটনাগুলোকে পুলিশ সামনে তুলবে, বলবে যে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। পুলিশ হয়তো বল প্রয়োগও করতে পারে, আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এইটা আপনারা একটু ভাবুন। এদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আগামী দিন আরো অনেক কেলেঙ্কারি সামনে আসবে। দেখুন, যারা শেয়ার মার্কেট করেন না তারা একটা শব্দ খুব ব্যবহার করেন যে খবরটা ডিসকাউন্ট হয়ে গেছে। ধরুন একটা খবর, সেটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, বিনিয়োগকারীরা ভাবলেন যে এই খবরটা বাজারের সেন্টিমেন্টকে খুব হাই করবে, স্টক প্রাইস বাড়বে, নিফটি বাড়বে, সেন্সেক্স বাড়বে। কিন্তু আপনারা যেদিনকে আশা করলেন যে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে গ্যাপ আপ ওপেনিং হবে, আপনারা নিরাশ হলেন যে নিফটি সেন্সেক্স কনসলিডেট করছে বা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। তার কারণ কি? যে খবরটাকে আশা করে আপনারা ভেবেছিলেন যে সেন্সেক্স রকেটের গতিতে ছুটবে, সেই খবরটা ইতিমধ্যে মার্কেটে ডিসকাউন্ট হয়ে গেছে। অর্থাৎ এইরকম খবর যে হবে তার সম্ভাব্য প্রতিক্রিয়া কি বাজারে হবে সেটা আগে থেকেই বাজার করে নিয়েছে, তাই নতুন করে বাজার ওই খবরটাকে রিয়াক্ট করলো না। কেন এটা বললাম লক্ষ্মীর ভান্ডার। 21 সালের বিধানসভা নির্বাচন, 24 সালের লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত নির্বাচন, এই তিনটে নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার সরকারকে অনেক সুবিধা দিয়েছিল, ডিভিডেন্ড দিয়েছিল, ভোটের বাক্সে সুফল পেয়েছে। কিন্তু বারবার এক জিনিস হয় না। লক্ষ্মীর ভান্ডার এই সরকার দেবে না, পশ্চিমবঙ্গের মানুষ চায় না। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেবে বলছে, টাকার অঙ্ক বাড়বে বলছে।
এবং এই লক্ষ্মীর ভান্ডার তো শুধু পশ্চিমবঙ্গ সরকার দেয় না, এরকম অনেক প্রকল্প সারা ভারতবর্ষে বিভিন্ন সরকার দিচ্ছে, তাই এর আর ইউনিকনেসটুকু নেই, খবরটা ডিসকাউন্টেড হয়ে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই লক্ষ্মীর ভান্ডার এখন আর সর্বরোগ হল বিষণ্ণকরণী নয়। এই লক্ষ্মীর ভান্ডার আর সম্পূর্ণ মুসলিম কনসলিডেশন হলেই আমি ড্যাং 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 করে জিতবো, খেলা এবার এত সহজ হবে না। মুসলিম কনসলিডেশন আরো বাড়লে হিন্দু কনসলিডেশনও একই রকম ভাবে বাড়বে, এটা মাথায় রাখতে হবে। মাননীয় জানেন, মাননীয় সব কিছুর মধ্যেই আছেন। উনি দীঘায় জগন্নাথ মন্দির করছেন, আবার অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানেও যাচ্ছেন, এগুলো হচ্ছে ওনার স্বল্প ধর্ম সমভাবের বার্তা। কিন্তু মানুষ তো খেলাগুলো বুঝেছে। এই সরকার একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করে, কোন রকম ঢাক ঢাক গুড়গুড় নেই এর মধ্যে, তোষণ করে। একমাত্র লক্ষ্য ওই বিশেষ সম্প্রদায়ের 97-98% ভোট নিজেদের ঝুলিতে আনা, তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি উপভোক্তাদের একটা অংশের ভোট। এটাই তো শাসকের জীবন কাঠি। বারবার এক খেলায় হয় না। আপনি যত সংখ্যালঘু কনসলিডেশন করবেন আপনার পক্ষে, দেখবেন বিপরীতে হিন্দু কনসলিডেশনও বিজেপির পক্ষে হচ্ছে। গ্যাপ তো বেশি নয়, 6% ফারাক। আর 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখেও পড়তে হবে। এসএসসির দুর্নীতি, প্রাথমিকের দুর্নীতি, আর্চিকর কাণ্ড, এর প্রভাব তো পড়বেই। ধরুন গ্রামে পড়লো না, শহরে শহরাঞ্চলে পড়বে, তো ভালো রকম পড়বে, এসএসসি ভালো রকম ভাবে পড়বে। বাই ইলেকশনে ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে বিচার করবেন না। বাই ইলেকশন কিভাবে হয় এখানে আমরা সব জানি। 26-এ গণভোট হবে, সুবিধা হবে না। এবার সুবিধা হবে না। ওই এক ছক, মুসলমান প্লাস বেনিফিশিয়ারি। বারবার এই মডেলে সাফল্য আসে না। মুর্শিদাবাদের ঘটনা, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার তো বলেই দিলেন যে 1-2 বাদে সবাই স্থানীয়। মাননীয় বিএসএফ কে তোপ লেগেছিলেন, বিএসএফ নাকি লোক ঢুকিয়ে বাচ্চাদের 5,000 টাকা দিয়ে ইট বৃষ্টি করিয়েছে। তার প্রশাসনের অংশই বলছে যে স্থানীয়রা করেছে। দেখুন, বাংলাদেশের দুষ্কৃতীরা, এই খবরটা সত্য মিথ্যা জানি না, টেলিফোনে উস্কানি দিয়েছিল এখানকার লোকজন যে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে এরকম আন্দোলন করতে হবে। মানে আন্দোলনের নামে ভ্যান্ডালিজম, বেছে বেছে মুর্শিদাবাদ জেলার ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ। এখানে কোনো দাঙ্গা হয়নি। দাঙ্গা কখন হয়? দুটো পক্ষই মোটামুটি সমান শক্তিধর হলে। এটা হয়েছে পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভয় ভীতির পরিবেশ তৈরি করা। উস্কানিটা ওপার থেকে এসেছিল অনেক ক্ষেত্রে, এক্সিকিউশন যারা করেছে তারা এপারের লোক। এখন বিএসএফ টাকা দিয়ে সে বাচ্চাদের তারা ইট ছুড়েছে, বিএসএফ লোক ঢুকিয়েছে, সব তত্ত্ব বাজারে খাচ্ছে না। আর এরা নাকি কেউ জানতো না যে এইভাবে দুর্নীতি হচ্ছে। কুণাল বাবু কি বলেছেন এবিপি আনন্দের সুমনকে দেওয়া সাক্ষাৎকারে? যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলে চাকরি বেচছেন, এটা মন্ত্রিসভার লোকজন জানতো। 2021-এর পর পার্থকে শিক্ষামন্ত্রক থেকে সরানো হয়েছে, কিন্তু তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থাও নেওয়া হয়নি, কোনো তদন্তও হয়নি। যদি কুণাল বাবুর দাবি সত্যি হয় এবং প্রশাসন জানতো পার্থ টাকার বিনিময়ে চাকরি বিলি করছে, তাহলে কেন তদন্ত করেনি পার্থর বিরুদ্ধে?
শুধু একটা দপ্তর থেকে সরিয়ে আর একটা দপ্তরের মন্ত্রী করলেই হয়ে গেল? আর না হলে সরকারকে বলতে হবে যে কুণাল বাবু যে কথাটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা, ওনার কল্পনা। কই, বলেননি তো। তার মানে কি ধরে নেব কুণাল বাবু যে কথাটা বলেছেন সেটাই সত্যি? যদি কুণাল বাবুর কথা সত্যি না হতো আপনারা তো প্রতিবাদ করতেন, বিবৃতি দিতেন, সাংবাদিক বৈঠক করতেন, করেননি। এর থেকেই বোঝা যায় যে এই দুর্নীতির জাল মাটির কত গভীরে প্রথিত। এসএসসি চেয়ারম্যান তো পুতুল, যেমন নাচাচ্ছে তিনি তেমন নাচছেন। শিক্ষামন্ত্রীরও কিছু করণীয় নেই, ওই একটাই করণীয়, যদি বিবেকের দংশন হয় তাহলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দিন। কারণ যে জট আপনার পূর্বসূরি পাকিয়েছে সেই জট কাটানোর সাধ্য আপনার নেই, সরকারেরও নেই। যতদিন যাবে জট বাড়তেই থাকবে। জানি না আপাত ঘুমন্ত নাগরিক সমাজ বা যাদেরকে আমরা বলি সাইলেন্ট মেজরিটি, তাদের ঘুম ভেঙে তারা কবে প্রতিবাদের রাস্তায় আসবেন? ভুলে যাবেন না, নাগরিক হিসাবে প্রতিবাদ করা আমাদের কর্তব্য। প্রতিবাদ সচেতনতার ভাষা।